আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির জোর প্রস্তুতি, ঐতিহাসিক হবে সংবর্ধনা বললেন নেতারা। সিঙ্গাপুরে ওসমান হাদির অপারেশনে পরিবারের অনুমতি, কাল বিশেষ দোয়া প্রার্থনার আহ্বান। সাভারের রিসোর্টে চলে শেষ মুহূর্তে প্রস্তুতির ধারণা গোয়েন্দাদের। নির্বাচন, গণভোট ও নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান। প্রযুক্তির ফাঁদে বাড়ছে মানব পাচার, অবৈধ পথে ইউরোপ প্রবেশের শীর্ষে বাংলাদেশ। টনক নড়ছে না সরকারের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রিয় নেতার অভ্যর্থনা পর্বের পরিকল্পনা সাজাচ্ছে এই সংশ্লিষ্ট কমিটি। দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছেন, কথা বলেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গেও। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের 7 রুটে ভাড়া পরিশোধের শর্তে ট্রেন চেয়ে রেলওয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। দীর্ঘ নির্বাসন কাটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ঠিক থাকলে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11:55 ঢাকায় পৌঁছবেন তিনি। প্রিয় নেতাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অভ্যর্থনা কমিটি, যার প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানিয়েছেন, বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। মাঝে ছোট করে হতে পারে সম্বর্ধনা। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটার ল্যান্ডিং টাইমটা 11:55। তারেক রহমানের দেশে ফেরার অভ্যর্থনা হবে ঐতিহাসিক, মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। দলটির নেতারা বলছেন, জনসমাগম ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় চলছে। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হয়েছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী 55 বছরের ইতিহাসও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনীত প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে বিএনপি। গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের 3 দিন ব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 107 জন প্রার্থীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের এবং অন্য ধর্মের সবাইকে নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ করেন তিনি। বুধবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা আরও জানান, মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি। হাদির মস্তিষ্ক ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচার করা হয়, পরে চিকিৎসা দেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে সরকার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময় আসছে নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ করা হয়। ফেব্রুয়ারির নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বিদেশি কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেল 3টার আগেই আসতে থাকেন বিদেশি দূতরা। জাতিসংঘের আবাসিক প্রধান, ইউরোপীয় ইউনিয়নের মিশন চিফ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, জার্মানি সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধান অথবা তাদের প্রতিনিধি হাজির হন নির্ধারিত সময়ের আগেই।
10 মিনিটের এই ব্রিফিংয়ে মূলত কথা বলেন পররাষ্ট্র সচিব। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, ভোট নিয়ে সব ধরনের প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের। সেই ভোট পর্যবেক্ষণেও রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানান সরকারের প্রধান কূটনীতিক। এমনকি দূতাবাসগুলোর নিরাপত্তা সশস্ত্র বাহিনী সহ অন্যান্যরা যে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাও বিদেশিদের আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঢাকা দিল্লি সম্পর্কের চরম টানাপোড়েনের এই সময়ে কূটনীতিকদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে ছিলেন না ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জানাতারা রুমি। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। এরই মধ্যে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রযুক্তির ফাঁদে মানব পাচার বাড়ছে বাংলাদেশের মতো দেশগুলোতে। এবছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভূমধ্য সাগর পার হতে প্রযুক্তির ফাঁদে মানব পাচার বাড়ছে বাংলাদেশের মতো দেশগুলোতে। এবছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভূমধ্য সাগর পার হতে গিয়ে চিহ্নিত হয়েছেন 18,000-এরও বেশি বাংলাদেশি। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে যা শীর্ষে। এমন উদ্বেগজনক পরিসংখ্যান থাকলেও সরকারের নেই কোনো তদারকি। উল্টো মানব পাচারে আরও গতিশীল হচ্ছে বেশ কিছু রিক্রুটিং এজেন্সি। প্রযুক্তির দ্রুত বিস্তারের সাথে সাথে বাংলাদেশে বাড়ছে মানব পাচারের ঝুঁকি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনিয়মিত ও অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রলোভন দিচ্ছে পাচারকারীরা। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। পরিসংখ্যানে দেখা যায় 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় 18,034 জন মানুষ ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় শনাক্ত হয়েছেন। অনিয়মিত ও অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ এখন শীর্ষে থাকা দেশগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে ভুয়া চাকরি, সহজ ভিসা ও নিরাপদ রুটের আশ্বাস দিয়ে তরুণদের টার্গেট করছে পাচারকারীরা। জীবনের ঝুঁকি নিয়ে মরুভূমি পাড়ি, সাগরে বিপজ্জনক যাত্রা, এমনকি আটক, নির্যাতন ও অর্থ আদায়ের ঘটনাও ঘটছে নিয়মিত। প্রযুক্তির উপর তরুণদের নির্ভরতা যত বাড়ছে, এই ধরনের প্রযুক্তি নির্ভর হিউম্যান ট্রাফিকিং ততটাই বাড়ছে। এইখানে ওভারসাইট দরকার। সরকারি ওভারসাইট যেমন দরকার আছে, এমনি এইটা নিয়ে যেসব সংস্থাগুলো কাজ করে তাদের ওভারসাইট দরকার আছে। যারা নিয়েছে তাদের সংখ্যাটা কিন্তু হাজার হাজার না, শত শত না, তাদের সংখ্যাটা খুব অল্প। সেই লোকগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কিন্তু অসম্ভব না।